আসসালামু আলাইকুম, সম্মানিত ডেন্টাল সার্জন বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি এডুডেন্টের আজকের আয়োজনে। আজকে আপনাদের সাথে আমি আছি ডাক্তার শাহরিয়ার মাহফুজ পিয়াস। আমি এফসিপিএস ট্রেনিং করছি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে। ট্রেনিং প্রায় শেষের পথে আমার আর কি। তো আপনাদের আমি আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ওরাল ফিজিওলজি। ওরাল ফিজিওলজি লেকচারটা এমন যে এখানে যে টপিকগুলো আছে, যে সাবজেক্ট যে চ্যাপ্টারগুলো আছে আর কি, তো এই চ্যাপ্টারগুলো আপনার হচ্ছে অনেক সাবজেক্টের সাথে আপনার হচ্ছে কম্পাইলড, মিক্সড আপ। আমরা যদি খেয়াল করে দেখি, কিছু চ্যাপ্টার আছে যেমন আপনি অন্য বইতেও পড়বেন এগুলো আর কি। আপনি জেনারেল ফিজিওলজিতে পড়বেন, আপনি ওরাল প্যাথোলজিতে পড়বেন, আপনি ওরাল অ্যানাটমিতে পড়বেন, ঠিক আছে। এই সব জায়গার ইনফরমেশন গুলো এক জায়গাতে এসে কম্পাইলেশন করা হচ্ছে ওরাল ফিজিওলজিতে আর কি। তো এই জন্য এখানে আমরা যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে, যেগুলো থেকে ফ্রিকোয়েন্টলি বারবার প্রশ্ন আসে, তো সেই জিনিসগুলো আমরা এখান থেকে পড়বো। আমরা এখানে শিট দেখে আপনাদেরকে আমরা পড়াবো। আমরা টোটালটা মার্ক করে দিব, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি পড়তে হবে, কোনগুলো একটু কম পড়লেও চলবে। পুরোটা লেকচারে আমরা এই জিনিসগুলো আপনাদেরকে সুন্দর করে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। তো শিটটা আপনারা সবাই কাছে রাখবেন। শিট বেস আমরা পড়াশোনা করে যাব, শিটে আপনারা মার্ক করে নেবেন। এক্সট্রা কিছু হয়তো কথা থাকতে পারে যেগুলো আমি লিখতে বলবো বা একটু নোট করার প্রয়োজন মনে হবে, আপনারা একটা শিট বা একটা খাতা রাখবেন পাশে। একবারে এই জিনিসটা আপনারা মার্ক করে ফেলবেন, আপনারা নোট করে ফেলবেন, তাহলে যাতে পরবর্তীতে আবার মানে দ্বিতীয়বার যেন আপনাকে এটার পিছনে সময় নষ্ট করতে না হয় আর কি। এই লেকচারটা প্রথম যখন দেখবেন আপনি, দেখার সাথে সাথে যাতে আপনার নোট করা বা মার্কিং করা সবকিছু যেন একদম ওকে হয়ে যায়। এরপরে শুধু আপনি পড়বেন, রিভিশন দিবেন আর কি। তো যাই হোক, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। ফার্স্টলি আপনাদের শিটে যদি আপনারা চলে যান, আপনাদের দেখেন ফার্স্টে যেটা আছে, দ্য ইম্পর্টেন্স অফ দ্য ক্যালসিয়াম ইন আওয়ার বডি। প্রথম পেজে মানে 2 নম্বর পেজেই ইম্পর্টেন্স ক্যালসিয়াম ব্যালেন্স, এই কথাগুলো বলা আছে, কিন্তু সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এটা ফার্স্ট স্লাইড, এখানে আমার পরিচয় এমনি এজ ইউজুয়াল কথাবার্তাগুলাই বলা এখানে আর কি। ফার্স্টলি যে চ্যাপ্টারটা আমাদের সেটা হচ্ছে ক্যালসিয়াম এন্ড ফসফরাস মেটাবলিজম। তো খেয়াল করে দেখেন, দিস ইজ এ শিল্ড। হ্যাঁ, এখানে আপনার বলেই দেওয়া আছে এখানে যেটা, যে প্রোটেক্টর অফ হার্ট টিস্যু। ক্যালসিয়াম কি হচ্ছে? ক্যালসিয়াম এবং ফসফরাস যেটা আমাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ এ বোনস, দিস ইজ টিথ, মানে বেসিক্যালি এনামেল বা ডেন্টিন বা সিমেন্টাম, সবকিছুতেই আপনার হচ্ছে আমাদের ক্যালসিয়াম দরকার হয় আর কি, ফসফরাস দরকার হয়। তো এই ক্যালসিয়ামটা হচ্ছে আমাদের প্রোটেক্টর অফ দ্য হার্ট টিস্যু। যাই হোক, আমরা সামনে চলে যাই। যে ফার্স্টলি যেটা আমাদের আসছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ক্যালসিয়াম। তো খেয়াল করে দেখেন, আমাদের একদম মানে মেডিকেল লাইফের শুরুর দিকের পড়াশোনা যেটা ছিল সেটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন বলে একটা টপিক আমাদের ছিল, কিন্তু একদম ফিজিওলজিতে শুরু, জেনারেল ফিজিওলজি পড়ার সময় জিনিসটা কিন্তু আমরা পেয়েছি আর কি। তো আমরা সেখান থেকে যদি আমরা বলতে চাই যে ক্যালসিয়ামের মেইন ফাংশন হচ্ছে, এটা কন্ট্রাকটাইল প্রপার্টি আছে, মানে কন্ট্রাকশনে, মানে কোনো কিছুর কোনো মাসেল ফাইবার হতে পারে বা অন্য আরো অনেক কিছু কন্ট্রাকশন হয়, সেটা আমরা একটু পরেও দেখবো আর কি। তো এই কন্ট্রাকশন হতে গেলে কি দরকার হয়? কন্ট্রাকশন হতে গেলে ক্যালসিয়াম দরকার হয়, ঠিক আছে। মানে যেখানে আপনার কন্ট্রাকশন হবে, রিল্যাক্সেশন হবে, তো এই কন্ট্রাকশনের জন্য কাকে দরকার? ক্যালসিয়ামকে দরকার। তাহলে এখন ইম্পর্টেন্সটা আপনি একটু খেয়াল করে দেখেন। এই একটা কথা জাস্ট মাথায় রাখবো আমরা, ক্যালসিয়াম কিসে হেল্প করে? কন্ট্রাকশনে হেল্প করে। খেয়াল করে দেখেন কি আছে। ফার্স্ট হচ্ছে পেসমেকার পটেনশিয়াল অফ এসএ নোড ডিপেন্ডস আপন দ্য ওপেনিং অফ ক্যালসিয়াম চ্যানেলস। তো এই যে বললাম যে আমাদের মেডিকেল লাইফে শুরুতে ফিজিওলজি বা জেনারেল ফিজিওলজির শুরুতেই আমরা এই ক্যালসিয়ামের ইম্পর্টেন্স পড়েছি। আমরা কিন্তু আরো যে একটা জিনিস পড়েছি, অ্যাকশন পোটেনশিয়াল পড়েছি, কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পোটেনশিয়াল, সেখানে প্লেটো স্ট্রেস তৈরি হয়, এগুলো কিন্তু আমরা পড়েছি। তো খেয়াল করে দেখেন, এত ডিটেলসেও যদি আমরা না যাই, আমরা জাস্ট একটা কথা, হার্ট কি করে? সবসময় পাম্প করে। মানে একটা সময় তার কন্ট্রাকশন বা সিস্টল হয়, আর পরে হচ্ছে রিল্যাক্সেশন বা ডায়াস্টল হয়। তো কন্ট্রাকশন হতে গেলে কার প্রয়োজন? কন্ট্রাকশন হতে গেলে আমাদের ক্যালসিয়াম প্রয়োজন। তাহলে এই যে কন্ট্রাকশন হচ্ছে, এই পেসটা কে তৈরি করে দেয়? এসএ নোড। এসএ নোড যে এই পেস তৈরি করে, সেই মানে পটেনশিয়ালটাকে কি বলা হয়? সেই পটেনশিয়ালটাকে বলা হয় পেস মেকার পটেনশিয়াল, ঠিক আছে। তাহলে এই এসএ নোড যে বারবার কন্ট্রাকশন করবে, রিল্যাক্সেশন করবে, তাই কন্ট্রাকশন হতে গেলে কার প্রয়োজন? আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন। পরেরটা দেখেন, নেসেসারি ফর সিনাপটিক অ্যান্ড নিউরোমাসকুলার ট্রান্সমিশন। সিনাপটিক বা নিউরোমাসকুলার ট্রান্সমিশনটা কিভাবে হয়? ফিজিওলজিতে আমরা পড়ে আসছি। আমরা কিন্তু শুরুতে একটা কথা বললাম যে ওরাল ফিজিওলজিতে আমরা পড়বো অনেক কিছুর কম্পাইলেশন। তো এই যে এই কথাগুলো, এটা কিন্তু আমরা জেনারেল ফিজিওলজিতে পড়ে এসেছি আর কি। তো খেয়াল করে দেখেন, নিউরো ট্রান্সমিশন কখন হয়? আমরা যদি একটা সিনাপসের গঠন যদি বলি, তাহলে একটা হচ্ছে কি প্রি সিনাপটিক টার্মিনাল, সিনাপটিক ক্লেফট, এরপরে হচ্ছে পোস্ট সিনাপটিক টার্মিনাল বা পোস্ট সিনাপটিক নব বলা হয়, বা প্রি সিনাপটিক নব বলা হয় অনেক সময়। তো এই যে মানে একটা নিউরনের একজনের শেষ মাথাগুলা আর একটা নিউরনের ডেনড্রাইট একসাথে এসে কমিউনিকেশন হচ্ছে, সেটাকে আমরা বলছি সিনাপস, এবং মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, সেটাকে বলা হয় সিনাপটিক ক্লেফট। তাহলে এই আপনার নিউরো ট্রান্সমিশনটা কখন হয়? যখন এই সিনাপটিক নব থেকে
মানে প্রিসিনাপটিক টার্মিনাল থেকে যখন নিউরো ট্রান্সমিটার গুলা এই সিনাপটিক ক্লেফটে রিলিজ হয়। মানে কি জিনিসটা হচ্ছে যে আপনার একটা একজন তো এভাবে আসলো, সাপোজ এটা একটা যদি আমরা নার্ভ বলি, মানে নিউরন যদি বলি, নিউরনের এখানে অনেকগুলা একজন আছে, তাই তো, একজন আছে। আবার পরবর্তী এখানে হচ্ছে এটা আমাদের একটা নিউরন যদি বলি, নিউরনের এগুলা ডেনড্রাইট, ঠিক আছে, আর এটা আবার এসে এখানে আপনার হচ্ছে একজন থাকবে আর কি। ওকে, তাহলে খেয়াল করে দেখেন এই দুইটার মধ্যে তো এখন কোনো সার্কিট তো আর পূরণ হয় না। সার্কিট কখন পূরণ হবে? যখন আপনার এই প্রিসিনাপটিক নব থেকে নিউরো ট্রান্সমিটার গুলা এই মাঝখানে রিলিজ হবে। এই নিউরো ট্রান্সমিটার গুলা তখন এই মাঝখানে একটা সার্কিট ফুলফিল করে ফেলে, তখন হচ্ছে এখান থেকে ইম্পালসটা সরাসরি এই ক্লেফট দিয়ে পরবর্তী নিউরনের দিকে চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে তাহলে এই যে আমাদের নিউরো ট্রান্সমিটারটা এখানে রিলিজ হলো, কিভাবে রিলিজ হবে? একটা ব্যাগ আছে, ব্যাগটাকে যখন আপনি স্কুইজ করবেন তখন ওখান থেকে মানে প্রিসিনাপটিক নব যেটা, সেটাকে স্কুইজ করতে হবে, মানে কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন হলে নিউরো ট্রান্সমিটার গুলো এখানে রিলিজ হবে। তাহলে কন্ট্রাকশনে কার দরকার? ক্যালসিয়ামের দরকার। তো যতক্ষণ ক্যালসিয়াম না থাকবে কন্ট্রাকশন হবে না, নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে না, তাহলে কি হবে না? নিউরো ট্রান্সমিশন হবে না। ঠিক আছে, ওকে। এরপর দেখেন অ্যাক্টস অ্যাজ এ সেকেন্ড মেসেঞ্জার, আমরা এন্ডোক্রাইনোলজিতে পড়ে এসেছি, আমরা কজেস মাসেল কন্ট্রাকশন এটাও পড়ে আসছি। এক্সোসাইটোসিস ইন দ্য সিক্রেটরি সেল, ঠিক আছে। এক্সোসাইটোসিস হতে গেলে কি? এক্সোসাইটোসিস মানে কি? সেল থেকে আউট অফ দ্য সেল, বাইরে যাবে। তাহলে আউট অফ দ্য সেল হতে গেলে কি? সেলটাকে স্কুইজ করতে হবে, ঠিক আছে। সো স্কুইজ করতে গেলে কি? কন্ট্রাকশন হতে হবে। কন্ট্রাকশন হতে গেলে আমার কি দরকার? ক্যালসিয়াম দরকার। এন্ড ফাইনালি যেটা যে এনজাইমেটিক রিঅ্যাকশন সাচ এজ ব্লাড ক্লটিং ক্যাসকেড, ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যতগুলো আমরা পড়লাম তার ভিতরে ব্লাড ক্লটিং ক্যাসকেডে আমাদের কি দরকার হয়? এগুলো অ্যাক্টিভেট করতে গেলে আমাদের ক্যালসিয়াম প্রয়োজন হয়, এবং বেসিক্যালি ক্যালসিয়াম হচ্ছে কি একটা ক্লটিং ফ্যাক্টর, 4 নাম্বার ক্লটিং ফ্যাক্টর যেটা আর কি। তাহলে এই যে ইম্পর্টেন্স, এটা আপনি ইনফিনিটি এস্টার দিয়ে দেখেন, ক্যালসিয়ামের যে ইম্পর্টেন্সটা এটা ইনফিনিটি এস্টার, এখান থেকে প্রশ্ন আসে আর কি। ওকে, এরপরে আমরা চলে যাই আমাদের ক্যালসিয়াম ব্যালেন্স। ক্যালসিয়াম ব্যালেন্স কথাটা এত বেশি আপনাদের সেটাও আছে 2 নাম্বার পেজে, এত বেশি আমাদের দরকার হয় না এখান থেকে আর কি। একটু রিডিং পড়ে রাখতে চাইলে পড়ে রাখতে পারেন, আদারওয়াইজ দরকার নেই। হ্যাঁ, ওই ক্যালসিয়াম ব্যালেন্সের যে এটা আর কি, যে একটা ডায়াগ্রাম দিয়ে যে প্যারাথাইরয়েড হরমোন, বোনস, কিডনি, ঠিক আছে, ইন্টেস্টাইন, মানে এই জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখেন। আমরা এটা ডিটেলস আবার পড়বো যে কি কি ক্যালসিয়াম ব্যালেন্সে কি কি দরকার হয়। হোমিওস্ট্যাসিসে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড দরকার হয়, আমাদের বোনস দরকার হচ্ছে, কিডনি দরকার হচ্ছে, ইন্টেস্টাইন দরকার হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো দিয়ে আমরা কি করব? ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস বা ক্যালসিয়াম ব্যালেন্স বডিতে রেগুলেশন করব, সেটা আমরা পরে দেখবো আর কি। এরপরে চলে যাই ডায়েটারি ইনটেক অফ দ্য ক্যালসিয়াম এন্ড ইটস অ্যাবজর্পশন। আপনাদের শীটে চলে আসেন, সেটি আর কি পরবর্তী পেজটাতে খেয়াল করে দেখেন যে ডেইলি রিকোয়ারমেন্ট অফ দ্য ক্যালসিয়াম, ঠিক আছে, কত আমাদের? 3 মিলিগ্রাম মার্ক করেন এটা, এবং 8 মিলিমোল। তাহলে কত হচ্ছে আমাদের? 300 মিলিগ্রাম বা 8 মিলিমোল, এটা হচ্ছে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট। কিন্তু এখানে কথা আছে যে আমরা যে ক্যালসিয়াম যতটুকু আমরা খাচ্ছি পুরোটা অ্যাবজর্পশন হয় না, এটার অ্যারাউন্ড 60% এর মতো অ্যাবজর্পশন হয়। পরের লাইনটা একটু মার্ক করে ফেলেন। তাহলে আমরা যতটুকু খাবো 60%, 100 গ্রাম যদি খাই তাহলে 60 গ্রাম আমরা বডিতে পাবো। 100 মিলিগ্রাম যদি খাই তাহলে আমরা বডিতে কতটুকু পাবো? অ্যাবজর্পশন কতটুকু হবে? 60 মিলিগ্রাম রিঅ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমাকে 300 মিলিগ্রাম যদি আমার চাহিদা পূরণ করতে হয়, বডির রিকোয়ারমেন্ট যদি পূরণ করতে হয়, তাহলে কি করতে হবে? বেশি খেতে হবে, কারণ কি 60% আমার অ্যাবজর্পশন হবে, তাই তো। তাহলে আমার বডির নিড 300 মিলিগ্রাম ডেইলি, এটা যদি ফুলফিল করতে হয় তাহলে 300 মিলিগ্রামের চাইতে বেশি আমাকে ইনটেক করতে হবে, আদারওয়াইজ কি হবে? আমার অ্যাবজর্পশন পুরোটা হবে না। 300 মিলিগ্রাম যদি খাই তাহলে সেটা 60%, মানে কত হয়? অ্যারাউন্ড 180 মিলিগ্রামের মতন আমার বডিতে আসবে। বাকিটা কিন্তু আমার তাহলে কি ডেফিসিট থেকে যাবে, ঠিক আছে। এই জন্য এই ডেফিসিট যাতে না হয় আমাকে 300 মিলিগ্রামের চাইতে কি করতে হবে? বেশি খেতে হবে। ওকে, এরপরের কথাটা একটু খুব ইম্পর্টেন্ট। অ্যাবজর্পশন টেক্স প্লেস অলমোস্ট এন্টায়ারলি ইন ডিওডেনাম। কোথায় এটা হবে? ডিওডেনামে হবে, ঠিক আছে। তারপরে একটু খেয়াল করে দেখেন যে সামারি অফ দ্য ক্যালসিয়াম অ্যাবজর্পশন। এই ক্যালসিয়াম যে অ্যাবজর্পশন হচ্ছে, তো অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমরা অলরেডি ফিজিওলজিতেও অনেক সময় আমরা পড়েছি যে কেউ কেউ আছে অ্যাবজর্পশন বাড়ায়, কেউ কেউ আছে অ্যাবজর্পশন কমায়। তো কিভাবে? মানে ক্যালসিয়ামের ক্ষেত্রেও আর কি, যে কে অ্যাবজর্পশন বাড়ায় কে অ্যাবজর্পশন কমায়। খেয়াল করে দেখেন, ক্যালসিয়াম অ্যাবজর্পশন প্রোটিন কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, ক্যালসিয়াম অ্যাবজর্পশনের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে। আর কিছু জিনিস আছে যেমন ফসফেট, অক্সালেট, ফাইটেট, ঠিক আছে। কি কি? ফসফেট, অক্সালেট এবং ফাইটেট, এগুলা যদি থাকে খাবারের সাথে, তাহলে সেটা কি করে? ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে কমিয়ে দেয়। তো এখানে প্রোটিনের সাথে আরো একটু জিনিস আমরা একটু মনে রাখতে পারি আর কি, যেমন কিছু হরমোন বা কিছু ভিটামিন, যেমন ভিটামিন ডি, সেটা কি করে? ক্যালসিয়াম অ্যাবজর্পশন বাড়ায়। এখানে আপনি লিখে রাখতে পারেন যে ইনক্রিজ ক্যালসিয়াম, সেক্ষেত্রে অ্যাবজর্পশন, সেক্ষেত্রে ভিটামিন ডি লিখতে পারেন। আর একটা হচ্ছে আপনার প্যারাথাইরয়েড হরমোন, এটা লিখতে পারেন। ক্যালসিয়াম অ্যাবজর্পশন আপনার কমাই দেয়, সেটা যদি যায় তাহলে হচ্ছে আপনার থাইরয়েড হরমোন, থাইরক্সিন যেটা আর কি, ঠিক আছে, থাইরয়েড হরমোন, এটাও একটু আপনারা লিখে রাখতে পারেন আর কি, ঠিক আছে। ওকে, তো
এই যে এই সামারি অফ ক্যালসিয়াম অ্যাবজর্পশন কে বাড়াচ্ছে কে কমাচ্ছে, এটা কিন্তু ইনফিনিটি স্টার এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার কার কারণে অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে, কার কার কারণে অ্যাবজর্পশন কমে যাচ্ছে, এই জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। তাহলে আমরা ফার্স্টলি আপনাদের শীটে যদি চলে আসেন, তাহলে ডেইলি রিকোয়ার্ড অ্যামাউন্ট এটা আমরা পড়লাম আর কি, এবং কতটুকু আমাদের খেতে হবে, কম খেতে হবে না বেশি খেতে হবে সেটা। তো এরপরের লাইনগুলোতে একটু চলে আসেন আর কি। দেখেন যে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স ইজ 0.5 to 8 গ্রাম পার ডে, 0.5 থেকে 8 গ্রাম পার ডে। তাহলে কত হচ্ছে আপনার 0.5, ওই যে আমরা 300 মিলিগ্রাম আমাদের বডিতে আপনার কি চাহিদা আমার, তাহলে এই 0.5 মানে কি 500 মিলিগ্রাম থেকে 800 মিলিগ্রাম, মানে এই অ্যামাউন্ট আমাকে খেতে হবে। এটা যদি আমরা খাই তাহলে মোটামুটি আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতে পারি। ঠিক আছে, কিন্তু পরের লাইনটাতে একটু খুব ইম্পর্টেন্ট দুইটা কথা, একটু পরের লাইনগুলোতে আছে, একটু খেয়াল করে দেখেন। বাট প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন এই দুইটা সময়ে কি হচ্ছে, ক্যালসিয়ামের নিডটা বডিতে বেড়ে যায়। কারণ কি, খেয়াল করে দেখেন যে ইন প্রেগনেন্সি, ডিউরিং প্রেগনেন্সি মায়ের পেটের ভিতরে বাবুর অর্গানোজেনেসিস হচ্ছে। বাবুর কিন্তু হার্ড স্ট্রাকচার যেগুলো এনামেল, ডেন্টিন, বোন, সিমেন্টাম সবই কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে অ্যারাউন্ড 6th উইক থেকেই শুরু হয়ে যাচ্ছে জিনিসগুলো। ঠিক আছে, টুথ ডেভেলপমেন্ট আমরা খেয়াল করে দেখবো যে এনামেল তৈরি হচ্ছে 6th উইক থেকে শুরু হচ্ছে, বোন ডেভেলপমেন্ট এরকমই 5th 6th উইক থেকে শুরু হয়ে যাচ্ছে। তো তখন বোন ডেভেলপড হচ্ছে মানে কি, ক্যালসিয়াম ডিপোজিশন হতে হচ্ছে। তাহলে মা এই বাবু মানে বাচ্চা যেটা মায়ের পেটে আছে ও ক্যালসিয়াম কোত্থেকে পাবে, তো মায়ের শরীর থেকেই পাবে। তাহলে মাকে কি করতে হবে, একই সাথে তার নিজের যে চাহিদা সেটা পূরণ করতে হবে, একই সাথে বাবুর যে চাহিদা সেটাও পূরণ করতে হবে। এজন্য এই সময় প্রেগন্যান্সির সময় কি হচ্ছে, নর্মাল যে রিকোয়ারমেন্ট তার থেকে রিকোয়ারমেন্ট কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। একই কথা ল্যাকটেশনের সময়, যখন মায়ের বুকের দুধ যখন বাবু খাচ্ছে, বুকের দুধ যখন ফরমেশন হচ্ছে, তখন দুধের একটা মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ক্যালসিয়াম। তাহলে অবশ্যই কি হচ্ছে যে বুকের দুধের সাথে তো মাকে মানে তৈরি হতে গেলে তো ক্যালসিয়াম দরকার হচ্ছে অবশ্যই। তাহলে যদি ক্যালসিয়াম সাপ্লাই না থাকে বডিতে, যদি ক্যালসিয়াম না থাকে, তাহলে তো বুকের দুধ ঠিক মতো তৈরি হবে না, বা সেখানে ইনগ্রিডিয়েন্ট কি থাকবে, কম থাকবে। এই জন্য যখন ল্যাকটেশন হচ্ছে তখন তাহলে কি একই কথা যে মায়ের নিজের চাহিদা পূরণ করতে হচ্ছে, একই সাথে দুধ, বুকের দুধ ফরমেশনের জন্য যতটুকু দরকার সেটাও আবার কি হচ্ছে এখানে প্রয়োজন হচ্ছে। এই জন্য দুইটা টাইম, প্রেগনেন্সি এবং ল্যাকটেশন, এই সময়ে কি হয়ে যাচ্ছে, আমাদের রিকোয়ারমেন্টটা বেড়ে যাচ্ছে। তো পরে একটু খেয়াল করে দেখেন যে কতটুকু রিকোয়ার্ড আমাদের অ্যামাউন্ট দরকার হচ্ছে। ইন প্রেগনেন্সিতে সেটা 1.5 গ্রাম পার ডে, দেখেন নিয়ার অ্যাবাউট ডাবল। আর যদি ল্যাকটেশন বলি, ল্যাকটেশনে আরো বেশি, 2 গ্রাম পার ডে। তাহলে প্রেগনেন্সির সময় 1.5 গ্রাম পার ডে, ঠিক আছে, আর ল্যাকটেশনের সময় 2 গ্রাম পার ডে আমরা ইউজ করছি। আর তারপরের কথাটা এত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য, যে প্রথম 30 বছর পর্যন্ত বোনস কি করে, আপনার বোন মাস বড় হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এই জন্য এখানে ক্যালসিয়াম ডিপোজিশন হতে থাকে। ঠিক আছে, আর এরপরে আস্তে আস্তে হচ্ছে বোনস থেকে ক্যালসিয়াম কমতে থাকে। এবং পরে যে কথাটা বলা হচ্ছে যে মোস্ট মার্কলি ইন ওমেন ইমিডিয়েটলি আফটার দ্য মেনোপজ। ঠিক আছে, মেনোপজড হয়ে গেলে ফিমেলদের ক্ষেত্রে তখন হরমোনাল ইমব্যালেন্সের কারণে তখন বোনস থেকে ক্যালসিয়ামটা মোবিলাইজ হতে থাকে ব্লাডে, মানে অস্টিওপোরোসিস ডেভেলপ করে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এই কথাগুলাই এখানে ছিল, আপনাদের শিটেও এই কথাগুলো আছে। তারপরে যে বক্সটা আছে, বক্সটা যে সামারি অফ দ্য ক্যালসিয়াম অ্যাবজর্পশন অলরেডি আমরা বলে ফেলেছি এটা। ঠিক আছে, বক্সটাতে ইনফিনিটি স্টার দিয়ে রাখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের জন্য আর কি। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই তাহলে সামারি অফ দ্য ক্যালসিয়াম, যেটা আপনার এই যে বক্সটা আছে সেটা, এটা তো আমরা অলরেডি বলে আসছি আর কি। তারপরে ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্যালসিয়াম, আপনাদের শিটে তারপরের যে প্যারাটা আছে আর কি, ডিস্ট্রিবিউশন অফ দ্য ক্যালসিয়াম, আমাদের বডিতে ক্যালসিয়াম কোথায় কোথায় ডিস্ট্রিবিউটেড আছে। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন যে বডিতে আমাদের প্লাজমা লেভেল হচ্ছে 2.5 মিলিমোল পার লিটার, এটা এত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জানার জন্য। তারপরের দুইটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, যে ক্যালসিয়াম আমাদের বডিতে দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে থাকে। আর পরের যেটা যে ভেরি স্মল অ্যামাউন্ট ইন এ কমপ্লেক্স ফর্ম, হ্যাঁ এটা জাস্ট একটু জানার জন্য জেনে রাখবেন, বাট এটা ওরকম কোনো পার্সেন্টেন্সের মধ্যে এটা পড়বে না। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করে দেখেন যেটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ ফর্ম, কখন আমরা ইনঅ্যাক্টিভ বলবো কখন আমরা অ্যাক্টিভ বলবো। আমরা নর্মালি জানি ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম একটা চার্জড আয়ন, তাই না, 2+, এরকম লিখি না আমরা, ক্যালসিয়াম 2+, তাহলে এটা একটা কিন্তু পজিটিভ আয়ন। ওকে, তো খেয়াল করে দেখেন যে আমরা যখন কেমিস্ট্রি পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েটে বা বায়োকেমিস্ট্রি পড়ার সময় আমরা কিছু এরকম নলেজ আমাদের দরকার হয়, যে একটা মৌল যখন সে চার্জবিহীন অবস্থায় থাকে তখন সে ইনঅ্যাক্টিভ, কারোর সাথে আসে রিয়াকশন করতে চায় না, কারোর সাথে মারামারি ফাটাফাটি করতে চায় না, যে আমার পজিটিভ নেগেটিভ সব সমান আছে, আমি আমার মতো থাকবো আর কি। কিন্তু যখন কেউ চার্জ হয়ে ঘুরে, যেমন পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে, তখন সে হচ্ছে কি খুঁজে বেড়ায় যে আমার কি স্টেবল হতে হবে। নেগেটিভ চার্জ মানে কি একটা ইলেকট্রন বেশি, তাহলে হয় একটা ইলেকট্রন তাকে দিয়ে দিতে হবে। আবার পজিটিভ চার্জ মানে কি এখানে ইলেকট্রন কম আছে, তাহলে সেই ইলেকট্রন নেওয়ার জন্য ঘুরে বেড়াবে। ঠিক আছে, তো এই তারা অ্যাক্টিভিটি শো করে। তার মানে যখনই কোনো মৌল
গুলো যখন কি থাকে চার্জ অবস্থায় থাকে, সেটা পজিটিভ চার্জ হতে পারে, সেটা নেগেটিভ চার্জ হতে পারে, তখন সে অ্যাক্টিভ অবস্থায় থাকে। আর যখন সেটা আপনার কি হয়ে থাকে, চার্জটা নিউট্রাল হয়ে যায় কারোর সাথে বাইন্ড করে, যেমন কারোর কথার কথা ইলেকট্রন বেশি আছে মানে নেগেটিভ চার্জ হয়ে আছে, তাহলে আমি একটা পজিটিভ চার্জের কারোর সাথে বাইন্ড করে ফেললাম, তখন নেগেটিভ পজিটিভ তো একসাথে কি হয়ে গেল, এটা নিউট্রাল করে ফেলো। যখন নিউট্রাল হয়ে যাচ্ছে তখন সে ইনঅ্যাক্টিভ, তখন তো সে আর কোনো অ্যাক্টিভিটি অ্যাফিনিটি কারোর প্রতি শো করবে না, কারণ তার তো যতটুকু চাহিদা ছিল সেটা তো ফুলফিল হয়ে গেছে আর কি। তাহলে এই দুইটা কথা মনে রাখবেন। তাহলে অ্যাক্টিভ ফর্ম আর ইনঅ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফর্ম মানে হচ্ছে কি আপনার, তাহলে এখানে কোনো কি থাকবে না, আপনার চার্জ থাকবে না। তাহলে ক্যালসিয়াম আমরা কিভাবে আমাদের বডিতে থাকে, হচ্ছে ক্যালসিয়াম আয়ন হিসেবে থাকছে 2+। তাহলে ইনঅ্যাক্টিভ হতে গেলে তাহলে এই ক্যালসিয়াম কি হতে হবে, কারোর সাথে বাউন্ড হয়ে যেতে হবে, কোন একটা কমপ্লেক্স যৌগ তৈরি করে ফেলতে হবে, তাহলে ক্যালসিয়ামের পজিটিভ চার্জটা থাকবে না, এটা নিউট্রাল হয়ে যাবে, তখন ক্যালসিয়াম আর কারোর সাথে কি করবে না, রিঅ্যাকশন করার জন্য সে আর কোনো অ্যাফিনিটি শো করবে না, তখন আমরা তাকে বলবো ইনঅ্যাক্টিভ। এখন খেয়াল করে দেখেন, বায়োকেমিস্ট্রিতে আমরা পড়েছি যে প্রোটিন মলিকুল, প্রোটিন কোন ধরনের চার্জ, অল প্রোটিন সেগুলো হচ্ছে ম্যাক্রোমলিকুলার এবং তারা হচ্ছে সবাই নেগেটিভলি চার্জ। তাহলে ক্যালসিয়াম পজিটিভ আর প্রোটিন হচ্ছে নেগেটিভ, তাহলে এই দুইটা একসাথে কি হবে, আপনার বাইন্ড করবে। তাহলে বাইন্ড করে গেলে তাহলে ক্যালসিয়াম আর প্রোটিন একসাথে বাইন্ড করে যাওয়ার ফলে প্রোটিনের নেগেটিভ চার্জটাও কি হয়ে যাবে, আপনার নিউট্রাল হয়ে যাবে, ক্যালসিয়ামের পজিটিভ চার্জটাও কি হয়ে যাবে, আপনার নিউট্রাল হয়ে যাবে। তো যখন এই দুইটা একসাথে বাউন্ড করে ফেললো তখন কিন্তু এদের টোটাল নেট চার্জ কিন্তু এবার হয়ে গেল 0। কিন্তু মানে আলাদা আলাদা ভাবে আমরা যদি বলি, প্রোটিন হচ্ছে নেগেটিভলি চার্জ, ক্যালসিয়াম হচ্ছে পজিটিভলি চার্জ, তাহলে কি হচ্ছে, তখন তারা অ্যাফিনিটি শো করছে। অ্যাফিনিটি শো করার কারণেই ক্যালসিয়াম এবং প্রোটিন একসাথে বাইন্ড করলো, বাইন্ড করে তারা একজন আরেকজনকে নিউট্রাল করে দিয়ে টোটাল চার্জটা হয়ে গেল কি 0। তার মানে ক্যালসিয়াম যখন প্রোটিনের সাথে বাউন্ড করে ফেলবে তখন তার আর কি থাকবে না, কোনো কারোর সাথে রিয়াকশন করার অ্যাফিনিটি থাকবে না, তার মানে তখন সে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। তাহলে খেয়াল করে দেখেন যে ইনঅ্যাক্টিভ হচ্ছে 50%, সেটা হচ্ছে কি প্রোটিন বাউন্ড। তাহলে প্রোটিনের সাথে যখন রিয়াকশন করে ফেলছে তখন সেটাকে আমরা বলছি ইনঅ্যাক্টিভ ফর্ম। তাহলে প্রোটিন বলতে আমাদের ব্লাডের প্লাজমা প্রোটিনকেই বোঝানো হয় বেসিক্যালি। তাহলে ব্লাডে আমাদের প্রোটিন আছে হচ্ছে প্লাজমা প্রোটিন 4টা আছে, তার মধ্যে বেসিক্যালি অ্যালবুমিন এবং গ্লোবিলিনকে আপনার কি ধরা হয়, বেশি ধরা হয়। তাহলে দেখেন অ্যালবুমিন সবচেয়ে বেশি থাকে, গ্লোবিলিন তার চেয়ে কম থাকে। তাহলে এই যে প্রোটিনের সাথে বাইন্ড করে যাচ্ছে, 80% বাইন্ড করে হচ্ছে অ্যালবুমিনের সাথে, 20% বাইন্ড করে হচ্ছে কার সাথে, গ্লোবিলিনের সাথে। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা একটু মার্ক করে রাখতে হবে। আর অ্যাক্টিভ ফর্ম কোনটা, যেটা একটু আগে বললাম, তাহলে শুধু ক্যালসিয়াম আয়ন যেটা, যে কি করেছে, কারোর সাথে কোনো বাইন্ড করে নাই, তাহলে এই যে আয়োনাইজড ক্যালসিয়াম যেটা, সেটা হচ্ছে আপনার কি অ্যাক্টিভ ফর্ম। আর ভেরি স্মল অ্যামাউন্ট ইন এ কমপ্লেক্স ফর্ম বলতে কি, এই যে ক্যালসিয়াম, এটা তো অ্যাক্টিভ ফর্মের ক্যালসিয়াম, এই প্রোটিনের সাথে বাইন্ড করে সে ইনঅ্যাক্টিভ হচ্ছে। তাহলে এই একটা সময় আসে যখন ক্যালসিয়াম এবং প্রোটিন তারা আবার বাইন্ড মানে হওয়ার জাস্ট পূর্বের মুহূর্তটা আর কি, যে সেটাকে তখন আপনি একদম কমপ্লিটলি বাউন্ডেড ক্যালসিয়াম বলতে পারবেন না, আবার তারা ছাড়া অবস্থায় আছে, মানে ইন্টারমিডিয়েট একটা যৌগ। এই জন্য এটা ভেরি স্মল অ্যামাউন্টে থাকে, কারণ কি তার আলটিমেট ফেট হচ্ছে সেই যে ইনঅ্যাক্টিভ বাউন্ড ফর্মের ক্যালসিয়াম হয়ে যায় বলে খুব অল্প পরিমাণে পাওয়া যায়। সো এটা এত বেশি আমাদের মনে রাখার দরকার নেই, আমাদের মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ এবং অ্যাক্টিভ ফর্ম। তো দুইটাই 50-50% থাকে। ইনঅ্যাক্টিভ কখন বলবো, মানে সে কোনো অ্যাক্টিভিটি শো করবে না, কোনো অ্যাফিনিটি শো করবে না, মানে কি তার চার্জ তখন নিউট্রাল হয়ে যাবে। তার মানে কারোর সাথে তাকে পজিটিভ চার্জের ক্যালসিয়াম কোনো নেগেটিভ মলিকুলের সাথে বাইন্ড করতে হবে। সেই নেগেটিভ মলিকুল কোনটা, নেগেটিভ মলিকুল হচ্ছে প্রোটিন। ওকে, তাহলে প্রোটিন আবার দুই ধরনের, প্রোটিনের সাথে বাইন্ড করে, একটা হচ্ছে অ্যালবুমিন আর একটা হচ্ছে গ্লোবিলিন। অ্যালবুমিনের পরিমাণ আমাদের বডিতে বেশি, এই জন্য অ্যালবুমিন 80% অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, বাকি 20% কার সাথে বাইন্ড করে, গ্লোবিলিনের সাথে বাইন্ড করে। তাহলে এই যে আমাদের ব্লাড ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বা ডিস্ট্রিবিউশন, এটা মোটামুটি আমাদের এখানে হয়ে গেল। এরপরে খেয়াল করে দেখেন যে পিএইচ ইন অ্যালকালাইন কন্ডিশন, মানে খেয়াল করেন যে ইনক্রিজ পিএইচ বেড়ে যাওয়া মানে এটা হচ্ছে অ্যালকালাইন কন্ডিশন। এখানে দেখেন যে অ্যালকালাইন কন্ডিশন মানে পিএইচ যদি বেড়ে যায়, তাহলে ক্যালসিয়াম বাইন্ডিং ক্যাপাসিটি টু প্রোটিন কি হচ্ছে, আপনার ইনক্রিজ করে ফেলছে। যখন আমাদের বডিতে অ্যালকালোসিস ডেভেলপ করে, বডিতে যখন অ্যালকালোসিস ডেভেলপ করে মানে পিএইচ যখন বেড়ে যায়, তখন কি হচ্ছে, ক্যালসিয়াম বাইন্ডিং ক্যাপাসিটি টু প্রোটিন বেড়ে যাচ্ছে, মানে ক্যালসিয়াম বাউন্ডেড ক্যালসিয়াম বেশি পাওয়া যাচ্ছে, মানে সেটা কোন ধরনের, তাহলে তার মানে দ্যাট ইজ ইনঅ্যাক্টিভ। তার মানে বডিতে যখন আপনার কি হবে, বডিতে যখন আমাদের অ্যালকালোসিস ডেভেলপ করবে, তখন আমাদের বাউন্ড ক্যালসিয়াম বেশি থাকবে। আয়োনাইজড ক্যালসিয়াম কি হয়ে যাবে, যে পরের লাইনটা, যে ডিক্রিজড আয়োনাইজড ক্যালসিয়াম। তার মানে কি, এটা অবলিক দিয়ে লিখে রাখতে পারেন যে অ্যাক্টিভ ক্যালসিয়াম, অ্যাক্টিভ ক্যালসিয়ামের পরিমাণ কি হয়ে যাবে, কমে যাবে। এখন এখানে তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা ওই যে ইসের ক্ষেত্রে পড়ি অ্যাসিড বেস ডিসঅর্ডারের ওখানে এই জিনিসগুলো পড়া হয় আর কি। তো জাস্ট এখানে বেসিক জিনিসটা আপনি একটু ধারণা করে রাখেন যে আমার যদি অ্যালকালোসিস ডেভেলপ করছে, মানে বডির পিএইচ বেড়ে যাচ্ছে, তার ফলাফল কি হচ্ছে, ফলাফল হচ্ছে ইনঅ্যাক্টিভ ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাচ্ছে বডিতে, মানে
প্রোটিনের সাথে বাউন্ড করে ফেলছে আর অ্যাক্টিভ ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে। তাহলে আমাদের যে মাসেল কন্ট্রাকশন বলেন, আমাদের যে ওই যে আমরা ইম্পর্টেন্সে পড়ে আসলাম, সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম বলেন, আমাদের ব্লাড ক্লটিং ক্যাসকেড বলেন, আমাদের এসএ নোডের ফাংশন বলেন, যে কোনো কিছুতেই তখন কি হবে, আমাদের তো বাউন্ড ক্যালসিয়াম বেশি, আয়োনাইজড ক্যালসিয়ামের পরিমাণ কম। এই কাজগুলো করতে, কন্ট্রাকশন করতে গেলে আমার কাকে দরকার হয়? আয়োনাইজড ক্যালসিয়ামকে দরকার হয়। তাহলে অ্যালকালো